আমি অনার্স ফাইনালের পরীক্ষা এবার টাকার জন্য দিতে পারি নাই। অনেক কষ্টে আমার দিনগুলো কাটতেছে ভাই, আমার অনেক কষ্ট। আমি একবেলা মানুষ খাবার দিলে আমি খাই, মানুষের হাতের দিকে তাকিয়ে থাকি। ছেলে প্রবাসে থাকে, তার নাম রাকিবুল হাসান আদনান, সে রিয়াদে থাকে। ওর সাথে আমার মানে জাস্ট ফ্রেন্ডশিপ ছিল, মাঝে মধ্যে মেসেজ দিতাম, আমি মাঝে মধ্যে রিপ্লাই দিতাম না, ঠিক আছে। তো ভাই এমন করতে 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 প্রপোজ করে আমাকে, ঠিক আছে। প্রপোজ করার পর আমি অ্যাকসেপ্ট করি নাই, যেহেতু প্রবাসে থাকে তারা দুদিন মজা করবে তো পরের দিন চলে যাবে। সবার ক্ষেত্রে না, সবাই যে এরকম তাও না। মানে আমার ভিতরে একটা ভয় কাজ করতো, আমার যে এটা করবো না, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি খুব ইমোশনাল সেন্সিটিভ একটা মেয়ে, ঠিক আছে। তো এরকম করে তো একটা পর্যায়ে সে হাত কাটতেছে, ট্যাবলেট খাইতেছে, এটা করতেছে, আমি রাজি হই না কেন। তো একটা পর্যায়ে বলছি ঠিক আছে আমি রিলেশন করবো, কিন্তু আমি বিয়ে পর্যন্ত যেতে হবে। আমি যদি রিলেশন করি বিয়ে পর্যন্ত যেতে হবে, আমি খেলনা খেলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো, আমাকে 2টা বছর সময় দাও, ওকে ফাইন, আমি দিলাম। এরকম করতে করতে ভাই আজ পর্যায়ে এসে সে বিয়ের জন্য সফল হয়ে গেছে। কি দেখো, আমার ফ্যামিলি রেগে যাচ্ছে, যেহেতু রিলেশনটা করছে আমরা ফ্যামিলি করতে পারি, বিয়েটা আগাই। তুমি এক কাজ করে তোমার ফ্যামিলির সাথে কথা বলো, ফ্যামিলির সাথে কথা বলো, কি বা কার আসতেছে, আমার ফ্যামিলির সাথে কথা বলে একটা আংটি পরায় রাখো। বলছে দেখো আমার হাতের অবস্থা ভালো না। এটা আপনার প্রেমিক বলছে? হ্যাঁ হ্যাঁ, ওর হাতের অবস্থা ভালো না, আর্থিক অবস্থা ভালো না, মাত্র দেশের বাইরে গেছে। তো বলছে আমাকে 2টা বছর সময় দাও। তো আমি বিয়ে করবো কেন, নিজেকে স্টাবলিশ করে নিজের পায়ে নিজে দাঁড়ান। এখন তো তাহলে বিয়ের প্রশ্নই আসতেছে না। তো সে ফ্যামিলিকে জানাবে না, সে বিয়ে করতে চাইবে কিন্তু লুকাইয়া, তার ফ্যামিলিকে জানাবে না। যেহেতু রিলেশনটা আমি ফ্যামিলির এগেইনস্টে করছি, আমি চাইতেছি আমার বিয়েটা যেন সবাইকে নিয়ে হয়। এরকম করতে করতে ভাই আমি 6-7 মাস ঘুরাইতেছি। একটা পর্যায়ে সে প্রচন্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে গেছে, বিয়ে তো করবে, আমি না ঠকাবো, আমি অন্য কারো হয়ে যাবো, আমি ঠকাবো, ঠিক আছে। এরকম বলতেছে। আমি সাইন ভাই ঠকাবো না, আমি এক জবান দিচ্ছি, এক জবানই থাকবো, আমি আপনাকে ঠকাবো না। সে সিনক্রেট করা শুরু করছে। আমি ওই রাস্তাকে ব্লক করে দিচ্ছি। ব্লক করে দেওয়ার পর ও আমাকে ফোন দিচ্ছে, নাম্বারে কল দিচ্ছে, আমি কলটা রিসিভ করি না। তারপর ওর ভাবি আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে কি ব্যাপার, তুমি ওরে ব্লক করছো? কারণ আমি দেখেন আপনি দেবরকে জিজ্ঞেস করেন কেন ব্লক করছি, দেখো ও তো ট্যাবলেট খেয়েছে। আমি তা আমি কি করবো? তারপর ওর দিয়া ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে দেখো ওর অবস্থাটা অনেক খারাপ, কোম্পানি থেকে বমি টুমি করে অবস্থা খারাপ হয়ে গেছে। ওর রুমমেট ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপু ওর অবস্থা তো অনেক খারাপ। আমি কেন খারাপ হবে কেন, যখন মেয়েদের সাথে ফ্লার্টিং করে তখন ভালো লাগে না? আমি ভাই এইসব ফ্লার্টিং মার্কে পোলাপানের কাছে আমি যাবো না, আমি আমার মতো করে থাকবো। আমি জীবনে কোনোদিন কারোর সাথে রিলেশনে যাই নাই, কোনো কিছু করি নেই, ফার্স্ট টাইম গেছি। তারপরে যদি এরকম একটা ছেলের কাছে যাওয়া হয় তাহলে ভাই আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না কন্টিনিউ রিলেশনটা করা, এখানে স্টপে যান বলে দিয়ে। তো এরকম করতে 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 তারপর 6টা মাস ঘুরাই, তারপর আচ্ছা ঠিক আছে বিয়ে করবো। বিয়েটা হয় আপনার 2023 সালে সেপ্টেম্বরের 28 তারিখ, প্রবাস থেকে কিন্তু ভাইয়া কাজের মাধ্যমে বিয়ে হয়, ফ্যামিলি ছাড়া। বিয়েটা করার পরে যাক আলহামদুলিল্লাহ ভাইয়া ভালোই চলতেছে। একটা পর্যায়ে তার বাবা মা হজে যায়, তো বলতেছে হজে আসার পরে তোমার সাথে মার সাথে কথা বলাই দিব। আমি আচ্ছা ঠিক আছে। তো হজে গিয়েছে, হজে যাওয়ার পরে ভাই আমার দিছে কলে কথা বলার জন্য। দেওয়ার পরে ওর মা ফোনটা রিসিভ করে না, বলে যে শহরের মেয়ে আমি বিয়ে করে নিবো না, শহরের মেয়ের আমি বিয়ে করাবো না, না আমাকে বিয়ে করাবে না, উনি আমার সাথে কথা বলতে চাচ্ছে না। তার মাকে জানায় নাই যে আপনারা বিয়ে করে ফেলেছেন? না 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 না, জানাই না। কিন্তু সে যেদিন আমাকে বিয়ে করছে সেদিন আমার বড় বোনকে জানাইছে, আমার মামিকে জানাইছে, সবাইকে, আমার ফ্যামিলির সবাইকে জানাই দিছে, পুরুষ বাদিত মানে সব আমার মানে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ও জানাই দিছে যে আমি ওরে বিয়ে করে ফেলাই, আমি ওরে বিয়ে করে ফেলাইছি। আমি আমার ফ্যামিলির সবাইকে জানাইতে পারছে না, আপনার ফ্যামিলির কেন বলেন নাই? আমার ফ্যামিলিটা সময় হোক আমি তখন জানাবো, তোমার ফ্যামিলির জানাই রাখলাম তো আমার যেন অন্য কোথাও না দেখায়। যাই হোক 2024 সালের জানুয়ারির 12 তারিখে তার বাংলাদেশে আসার কথা, ঠিক আছে। আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করতেছি। এদিকে কিন্তু আমি অলমোস্ট মাঝখান দিয়ে অলমোস্ট 38টা বিয়ে ভাঙছি, আমার নিজের 38টা বিয়ে ভাঙছি। পরে ভাই বাংলাদেশে আসার পরে সে আমাকে বাংলাদেশের নাম্বার দেয় নাই। পুরো রাতটা আমার সাথে এয়ারপোর্টে মানে রিয়াদের এয়ারপোর্টে পুরো রাতটা ভিডিও কলে ছিল। আমি ওরা বলতে তুমি বাংলাদেশ এসে ভুলে যাইবে না তো, বাংলাদেশ এসে তোমার বাবা মারা জানাইবে তো, দেখো তুমি কিন্তু আমার কিন্তু সুন্দর পথে সাইরা দিও না, বাড়ি টেনশন করো না, আমি এসে সবাইকে ম্যানেজ করে তোমার কোঠায় নিয়ে আসবো। 4টা রাত ভাই সজাইছিল। ও বাংলাদেশে সকাল 10টায় নামছে, বাংলাদেশে ল্যান্ড করছে প্লেন। আইসা বাংলাদেশে এসে একটা বার আমার একটা ফোন মেসেজ কোনো কিছু দেয় নাই। আমি ওর বন্ধু বান্ধবের কাছ থেকে ওর খবর নিচ্ছি যে আসছে কিনা, পৌঁছাইছে কিনা, ঠিক আছে কিনা। আইসে যেদিন আসছে ভাইয়া ওদিন বিকেলে ও মেয়ে দেখতে গেছে, তিনটা মেয়ে দেখছে, ওদিনই 3টা মেয়ে দেখছে। তারপরের দিন দেখছে 2টা। এরপরের দিন আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে মেয়ে রেখে আইসে আমার ফোন দিয়ে বলতেছে কি যে আমি আসতেছি। আমি কোথায়? তোমাদের এলাকা আসবো। এই আমি আচ্ছা ঠিক আছে তাহলে আসেন। আসার পর আমরা একটা রেস্টুরেন্টে দেখা করি বা একটা জায়গায় বসি। বসার পর আমি আমাদের ফিউচার প্ল্যানটা কি, ও বলতেছে কি ফিউচার প্ল্যান কি, বাবা মা যদি রাজি না হয় তাহলে আমি দেশের বাইরে চলে যাবো, পরে আসতে ধীরে তোমার নিয়ে চলে যাবো। আমি এটা কোনো কথা ওনাদের ম্যানেজ করে, নাহলে চলে না, সে চলে যায় বাসায়, বাবা মায়ের হাতে পায়ে ধরে যেভাবে মাপ চাইবো, মাপ চাওয়ার পর তো ওনারা তো রাগ করে থাকবে না, বাবা মা তো বাবা মাই, সন্তান ভুল করতেই পারে।
চলেন যাই। না এইভাবে নিলে আম্মা স্ট্রোক করবে, আম্মা তোমার নামই সহ্য করতে পারে না, আম্মা স্ট্রোক করবে। তারপর ও চলে গেল, আমার সাথে দেখা করলো আপনার 15 তারিখে। 15 তারিখে দেখা করছে, 16 তারিখে গিয়ে একটা মেয়ে দেখছে, 17 তারিখে গিয়ে ওই মেয়ের বিয়ে করে ফেলছে। আমি আমার ফ্যামিলির সবাইকে জানায় রাখছি যে ওর দেশে আসছে, বাসায় আসবে, ঠিক আছে। আমার আমার বোন ওরে ফোন দিতেছে, সবাই ফোন দিতে কবে আসবে আমাদের বাসায় বলো। ও সবাই ব্লক করে দিচ্ছে, আমার সব ব্লক করে দিচ্ছে। আমি পাগলের মতন ওরে খুঁজতেছি যে ও কই। ওর বন্ধু বান্ধব সবাইকে আমাকে বলে দিচ্ছে আমার ব্লক করে দেওয়ার জন্য। ব্লক করে দিয়ে সুন্দর ওই মেয়ের নিয়ে সংসার করতেছে। ভাই আমি পুরো লিটারালি 3টা মাস পাগল ছিলাম, ফ্লোরের মধ্যে ঘুরে ঘুরে কান্না করছে, আমার মায়ের পায়ে ধরে যায়, মা ফুল করছে, আমার মা করে দেন, আমি কি করবো পাগলে। আমার ফ্যামিলি আমার মা করে দিয়েছে, দিয়ে বলছে কি ঠিক আছে যেটা করছো আর নেক্সট টাইম করবো না, আমি তো ওই ছেলের সাথে যোগাযোগ করবো না, আমরা যেটা সিদ্ধান্ত নিবো সেটাই যাবা। আচ্ছা ঠিক আছে। তো ডাক্তার বলছে ওর একটু মানসিক ব্যাপারটা সাপোর্ট দেন, পাগলের মতো হয়েছে, তার মেন্টালি অনেক সিক হয়ে গেছি। আমার ফ্যামিলি থেকে সবাই আমার অনেক সাপোর্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই ওখান থেকে রিকভার করে বের হয়ে আসছি, বুঝছেন। আমি ওটা ভুলে গেছি, ওর নামটা আমি সহ্য করতে পারতাম না। তারপরে আপনার ও চলে গেছে, দেশের বাইরে চলে গেছে, 19 দিন ছিল, 19 দিন পরে ও চলে গেছে। চলে যাওয়ার পরে ভাই বেশ কিছুদিন পরে, প্রায় 15-16 দিন পরে, মার্চের 15-16 দিন পরেই আমাকে ওই ফোন দেয়, মানে রাকিব ফোন দেয়, আমার হাজবেন্ড ফোন দেয় কান্নাকাটি করতেছে, হাও মাও করে কাঁদতেছে, আমি ভালো না, এটা সেটা, আমি ওই মেয়ের সাথে থাকবো না, ওই মেয়ের প্রতি আমার ফিলিংস নাই, ওই মেয়ে ভালো না, ওই মেয়ে অনেক গালাগালি করে, মেয়ের ফ্যামিলি ভালো না, এটা সেটা। দেখেন ভালো কিনা খারাপ সেটা চাই না, আপনি আমাকে ফোন দিবেন না, এটা বলে আমি ব্লক করে দিয়েছি। তারপরে সে কি করছে, আবার তার বন্ধুর মাধ্যমে আমাকে একটা গ্রুপ করে সেখানে আমার সাথে মাপ দেওয়ার জন্য মানে এমন কান্নাকাটি শুরু করছে ভাই বিশ্বাস করেন। আবার সে তার ড্রামা শুরু করে দিচ্ছে, একটা পর্যায়ে বলতেছে ওই মেয়ের সাথে থাকবে না, ওই মেয়ের সাথে থাকবে না। আমাকে দেখেন খারাপ হোক ভালো হোক ওই মেয়ের সাথে থাকতে হবে, ওই মেয়েকে তো বিয়ে করছেন, আমি আপনার লাইফে পেন, আমি যদি ভালো হতাম তো আমার সাথেই থাকতেন, ঠিক আছে। আমি ভাই আমি বিপদের মধ্যে আর যেতে চাই না, একবার সাগরে পড়ছি, অনেক কষ্ট করে ওখান থেকে বের হইতে, আমি আর যেতে চাই না ওখানে, আমি যেতে চাই না, ঠিক আছে। আবার ওই মেয়েও আমাকে ফোন দেওয়া শুরু করছে, ফোন দিয়ে সমানে গালাগালি, সমানে যা মন চায়। তার যে স্ত্রী, বর্তমান স্ত্রী, হ্যাঁ দ্বিতীয় স্ত্রী যেটা, আমাকে তো ডিভোর্স দেয় নাই, আমি তো প্রথম বউ, আমাকে ডিভোর্স তো দেয় নাই। তো যাই হোক ভাই আমি আর কোনো যোগাযোগ করি না, আমার ফ্যামিলি দেখতে বিয়ে ঠিক করতে আমার জন্য ভালো একটা ছেলে বিয়ে ঠিক করতে। ও আসছেন যেদিন আমার বিয়ে ঠিক করতে, তো সেদিনই সকালে হাজির আমাদের এরিয়াতে এসে হাজির, এসে আমাকে ফোন দিয়ে বলতে 5 মিনিটের জন্য বের হও। আচ্ছা 5 মিনিট, আর মাকে বুঝমান 5 মিনিট জন্য আসতেছি, আচ্ছা তাড়াতাড়ি এসে করিস। 5 মিনিটের জন্য বের করে নিয়ে 5টা বাজে আমাকে ছাড়ছে। সেদিন আমাকে কুটে নিয়ে আবার বিয়ে করছে, পায়ে ধরে হাতে ধরে মাপছি, আবার বিয়ে করছে। তারপরে বিয়ে করলাম, বাসায় যখন আসছি, আসার পরে তো আমার বাসায় তো ভর্তি মেহমান, ভাই একটা বাসার মেহমান মেয়ে নাই, তাহলে তো অপমান করবি, স্বাভাবিক স্বাভাবিক অপমান করবি, ছেলে পক্ষ চলে যায়। পরে এই ঝামেলার পরে আমার বাসা থেকে বাইর করে দিয়েছে আমাকে আব্বা, যে এমন মেয়ে আমি বাসায় রাখবো না, যদি এই মেয়ে বাসায় থাকে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিই। আপনার মাকে এই কথা বলে আপনার বাবা? মাকে কথা বলছে যে তুমি এই মেয়েকে বাসায় রাখবো, আর এই মেয়েকে তোমাকে ডিভোর্স দেয়, তুমি কোনটা চাও, মেয়ে চাও না আমাদের চাও? এই মেয়ের সাথে কোনো যোগাযোগ নেই, মেয়ের সাথে যোগাযোগ করবো না, এই মেয়ে আমার আমার মান সম্মান রেপুটেশন নষ্ট করছে, এই মেয়ে আমার তেল জমি, এই মেয়ের সাথে কোনো যোগাযোগ নেই। আমার বার্থ সার্টিফিকেট সব আমার বাবা পুরে ফেলেছে, জিএসসি পিএসসি সার্টিফিকেট, ইন্টার পরীক্ষার সার্টিফিকেট, জব সার্টিফিকেট পুরে ফেলেছে, আমার চোখের সামনে এভাবে পড়ছে, মনে হচ্ছে তোর মতন মেয়ে আমার দরকার রয়েছে, আজকে থেকে আমাদের জন্য মৃত। আমি এক কাপ বাসার থেকে আবার বের হয়েছি, রাস্তায় ঘুরছে, আমাদের মধ্যে একটা টাকা ছিল না, আর দ্বিতীয় মেয়ে নিয়ে মজা করে রাস্তায় ঘুরে আমার বান্ধবীর বাসায় গেছিলাম। 1 মাস শীতের মধ্যে একটা শীতের কাপড় ছিল না, আমি আজকে ন্যাসের মধ্যে থাকি ভাই, কিছু করতেছি না। এখন ভাবি যে রুমের যারা তারা যা খাইতেছে তা খাইতেছি, যেটা দিতেছে ওটাই খাইতেছে, ওইভাবে করতেছি, ওটাই আমার একজন সহযোগিতা করতেছে। আমার বাবা মাকে আমার খোঁজ খবর নেয় না। পরে আমার সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, সব জায়গা থেকে ব্লক করে দিয়ে এখন ওই মেয়ের সাথে এখন দিব্যি কথা বলতেছে, আমার নামে ডিভোর্স পেপার তৈরি করতে হবে আমার নামে, আমাকে যে ছেড়ে দিবে। আমি অনার্স ফাইনালের পরীক্ষা টাকার জন্য দিতে পারি নাই, অনেক কষ্টে আমার দিনগুলো কাটতেছে ভাই, আমার অনেক কষ্ট। আমি একবেলা মানুষ খাবার দিলে আমি খাই, মানুষের হাতের দিকে তাকায় থাকি,
একটু যে আমার কপালে ঠিক মতো নেই। রাকিবুল হাসান আদনান, আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আসলে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছে আমরা জানার চেষ্টা করব। প্রাথমিক অবস্থায় আপনার সাথে শায়নার প্রেমের সম্পর্ক ছিল, পরবর্তীতে আপনি সৌদি আরবে থাকা অবস্থায় কাজী অফিসের মাধ্যমে শায়না আপনাকে বিয়ে করেন, আপনার প্রেশারের কারণে আপনাকে বিয়ে করেন এবং একটা পর্যায়ে আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে আপনি আরেকটা বিয়ে করেন। কিন্তু শায়নার সাথেও আপনি সম্পর্কটা রেখেছিলেন এবং শায়না অন্য জায়গাতে বিয়ে করতে চাইলেও আপনি হয়তো সেটা চাননি, আপনি চেয়েছেন যে দুইটা স্ত্রী থাকুক এমন কিছু চেয়েছেন এবং পরবর্তীতে শায়নাকে আপনি বাংলাদেশে এসে কোর্টে নিয়ে গিয়ে আরেকবার কোর্ট ম্যারেজ করেছেন। এরপরে শায়নাকে এই ঘটনার পর, যেহেতু ওই দিন শায়নার বিয়ে ছিল, পরে শায়নাকে তার বাবা প্রায় বছর খানিক হলো বাসা থেকে বের করে দিয়েছে। সে এখন খুব মানবেতর জীবনযাপন করছে। তো এখন মেয়েটার খুবই অবস্থা খারাপ। সে আর্থিকভাবে বলেন, সে অনার্সের ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়ার কথা ছিল, সে টাকার কারণে পরীক্ষাও দিতে পারে নাই। আসলে এটা আজকে প্রায় বিগত আমার ধরে চলতেছে। অনেকবার চেষ্টা করছি, অনেকভাবে আমি যেটা সেকেন্ড টাইম করছি, পরে চাইছিলাম ওটা বাদ করার জন্য। ওইটা নিয়ে অনেক জায়গা হয়েছে, অনেক কিছু হ্যারাসমেন্ট হয়েছে, মাঝখানে ওরা আনার জন্য অনেক ইয়ে করছিলাম। মানে শায়নাকে প্রথম বউকে ফ্যামিলিতে আমার জন্য সব ম্যানেজ করছি, একটা ফ্যামিলিতে যত ম্যানেজ করাটা করছি। তারপরে আমি প্ল্যানও করছিলাম যে ওরা আনবো, যেটা হয়েছে অনেক ইভেন্ট করে আনা হবে, তাও হয়েছে। তারপরে ও আসতে চায় নাই। ওর যতটুকু কথা যে আমি বাইরে যাব, বাইরে যাওয়ার পরে ওখান থেকে বেবি কনসেপ্ট করলো, তারপরে আমি বাইরে আসবো। বাইরে যাবে বলতে মানে আমার এখানে আসবো, আমার এখানে আসার বলছি, দেখো তুমি পরে আইসো, তুমি আমার ফ্যামিলি যখন রাজি হচ্ছে মানছে, তুমি যাও, ঠিক আছে? গেলে সবকিছু একটা ইজিলি ভাবে হবে। কারণ আমি যখন আরেকটা বিয়ে করছি, ওটা যখন আমি ছাড়তে পাইনি, ওরা দিবেন। আমি যে আরেকটা বিয়ে করছি, ওরা দিবেন আর কি। আপনার দ্বিতীয় স্ত্রী কি তার বাবার বাসায় থাকে নাকি আপনার বাসায় থাকে বাংলাদেশে? আমার এখানে ছিল, যখন মানে জিনিসটা জানছে ওটা চলে গেছে, মানে চলে গেছে বলতে ওরা ফ্যামিলি নিয়ে গেছে আর কি মেয়েটাকে, যে আমার সাথে ওরা সংসার করাবে। মানে দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিবে। তারপরে আর কি ওরা নিয়ে গেছে, ওরা ছাড়াছাড়ি করে দিবে। কিন্তু জাস্ট ওই মেয়েটার কারণে কি হয়েছে না, ডিভোর্স হয়নি। তো প্ল্যান ছিল এরকম, যদি ওরা যদি নিয়ে যায় বা ডিভোর্স দিয়ে দেয়, সেক্ষেত্রে সানার জন্য একটা ইজি হয়ে যাবে, সব আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে যখন ডিভোর্স হয় না, তো এখনো মেয়েটা ছিল আছে। তো যাই হোক, এটা নিয়ে প্রায় আজকে বিগত অনেকদিন যাবত আর কি এভাবে চলতেছে। তো এখনো এটা কোনো ডিসিশন বা কোনো কিছু এখনো আসে না। আর ওই হিসাবে শায়না মানে কাগজপত্র হিসাবে শায়না দ্বিতীয় স্ত্রী হয়ে যায়, ঠিক আছে? কারণ ফার্স্ট টাইম যখন আমাদের দিয়েছে, ওটা ফোনের মাধ্যমে দিয়েছে, ওটাতে কোনো রেজিস্ট্রি বাইরে করে দিতে হয়। আচ্ছা আচ্ছা। সেকেন্ড টাইম যখন বিয়ে করছি, সেক্ষেত্রে কি হয়েছে, শায়না দ্বিতীয় স্ত্রী হয়ে যায়, ঠিক আছে? প্রথম থাকে না। আমরা শায়নাকে প্রথম স্ত্রী বলি বোঝার স্বার্থে, কাগজে কলমে বুঝছি শায়না দ্বিতীয় স্ত্রী, কিন্তু আমরা বোঝার স্বার্থে শায়নাকে প্রথম স্ত্রী সম্বোধন করছি, ঠিক আছে? তো আমরা শুনলাম বেশ কিছুদিন যাবত শায়নাকে আপনি ব্লক করে রেখেছেন, তার কোনো খোঁজ খবর নেন না। তার সাথে তো হোয়াটসঅ্যাপে তো ভয়েস করে, নাহলে চেক করলে আপনাকে চাইলে আমি স্ক্রিনশট পাঠাইতে পারবো। আপনি কি তাকে খরচ দেন নিয়মিত? ওর একটা ফোন নাই, ফোনটা কিনে দিচ্ছি আমি কিছুদিন আগেও। আমি টাকা দিচ্ছি, জাস্ট এই 1 মাস ধরে আমি খরচ দিই না। ওর তো চাইতো না আমার কাছে টাকা, আমি ওর সাইডে দিতাম আর কি, যখন আমি পাঠাইতাম। 1 মাস ধরে দিচ্ছেন না কেন? 1 মাস ধরে দিচ্ছি না কারণ হলো মানে বিভিন্ন পেশা, বিভিন্ন দিকটা অনেক, মানে আমি অনেক মানে অনেক দিকটা অনেক পেশারে থাকি। কারণ চতুর্দিকটা যখন একটা মানুষ বিভ্রান্ত করে, মানুষটার ফ্যামিলির দিকটা চাপ, তারপরে আরো বিভিন্ন দিকটা মানে অনেক রিকোয়েস্ট, অনেক কিছু। আপনি কি শায়নাকে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করছেন কিনা? হ্যাঁ, এটা প্ল্যান করতেছি। শায়নার সাথে আপনার কয়েক দফায় সম্পর্ক ভাঙা গড়া এগুলোর মধ্যেই কিন্তু ছিল। তো এই অবস্থায় শায়না বেঘর, তাকে বাসা থেকে বের করে দিয়েছে, এটা তো জানেন আপনি। এখন ঘটনা হচ্ছে শায়না যে পরিস্থিতিতে আছে, এই অবস্থাতে আপনি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা চিন্তা করছেন, এটা কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু ঠিক? আমার বাসা থেকে লোক চাইতো, ও বলতো যে আমার সেফটিটা কি দিন, যে আমি বলছি ঠিক আছে তোমার সেফটি কি লাগবে, কাগজ ঠিক আছে না, আমার ফ্যামিলি থেকে যাবে লোক চাই স্ট্যান্ড করবে, তোমাকে স্ট্যান্ড করে তোমার ওইখান থেকে আনবে আমার বাসা। বউ আসবে তার স্বামীর বাড়িতে, এখানে সেফটির কি আছে? এটা তার প্রশ্নের ভিত্তিতে আমি বলছি ঠিক আছে, মানে ওই যে সেফটিটা কেন বলছি আমি আপনাকে, কারণ আমি যে আরেকটা বিয়ে করছি, ওদের ফ্যামিলি থেকে যদি ঘরে কোনো কিছু করে, আমি ওরা এটাই বুঝেছি, দেখো আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি আছে, আমার 5 জন আছে, আমার কি এখান থেকে আইসা কি আমি বাড়িতে কোনো ক্ষতি করতে পারবে না? তারপরও
যদি কেস মামলা করে, আমি ঠিক আছে যদি তোমার কেস মামলা করে বা কোনো কিছু করে, তার জন্য তোমার যদি সেফটি লাগে আমি তোমার স্ট্যাম্প করবো, স্ট্যাম্প করে ওখানে আমার 5 জন সিগনেচার দিব, তারপরে তোমাকে এর থেকে সেফটি আর তুমি কি চাও? তুমি বলো কি না আমি উকিলের সাথে কথা বলছি আমি গেলে সমস্যা হবে বা ওরা কেস মামলা করতে পারবে, 10 লাখ টাকা জরিমানা করবে। আপনার আরেক স্ত্রী তার উপরে মামলা করবে এরকম ভয় পাচ্ছে? বর্তমানে আপনার স্ত্রী যে অবস্থায় আছে আপনি কি তার একটু খোঁজ খবর নিয়ে ব্যাপারটা স্বাভাবিক করার চেষ্টা করতে পারেন কিনা? আমি যে পরিস্থিতিতে আছি, আমি যদি সায়নাকে চাই, একটা ফ্যামিলিকে আমি হ্যান্ডেল করতে পারি। আপনার ফ্যামিলি চাচ্ছে না সায়নাকে? আমার ফ্যামিলি মানে এতটুকুই বুঝায় আমাকে যে প্রতিনিয়ত যেটা ফ্যামিলি পছন্দ করে আমাকে বিয়ে করাইছে, ওটা হলো আমার বাড়ির পাশে। তো সবাই সবার সম্মানের দিক দেখা, সবাই, কারণ দিন শেষে আপনার সাথে আমার দেখা হবে, দিন শেষে যদি আপনার সাথে আমার দেখাই ওই জায়গা থেকে তারপরে ওদের ফ্যামিলি অনেক নিশ্চয় নানান দিক থেকে নানান প্রেশার আছে। যেহেতু প্রেশারের ভিতরে প্রায় বিগত বললাম না আমি 15 থেকে 18 মাস পর্যন্ত আমি এরকম পরিস্থিতিতে আমি মানে চলতে আছি। আপনার প্রথম স্ত্রীর সাথে আপনার দেনমোহর কত? 30,000 টাকা। এটা কি কোনোভাবে এরকম করা যায় না যে আপনি আপনার ফ্যামিলিকে বুঝিয়ে শুনিয়ে, যেহেতু দুজনকে বিয়ে করেছেন, এই দুজনকে একসাথে রেখে সংসার করা যায় কিনা সেটা কি চিন্তা করে দেখা যায়? আমি বলছিলাম এই রাস্তাটা তো আমি দিয়েছিলাম যে যাই হোক বিয়ে করছি, ভুল করছি, যাই করছি থাক না, সমস্যা কি, আলহামদুলিল্লাহ আমার যতটুকু অ্যাবিলিটি আছে যে দুজনকে চালানোর মতো থাক, দুজনের মতো থাক। তো দেখা যায় এটা এরকম একটা পরিস্থিতি। আপনার কাছে আমাদের এতটুকু অনুরোধ, সেটা হচ্ছে আমাদের স্টুডিও থেকে আমরা এতটুকু অনুরোধ করতে পারি, মানবিক দিক বিবেচনা করে আপনি আপনার প্রথম স্ত্রীকে, যার সাথে আপনি প্রেম করেছিলেন প্রথমে এবং বিয়ে করেছেন, সেই স্ত্রীর একটু খোঁজ খবর নিয়ে ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়, যেহেতু সে বাসায় নাই, বাসা থেকে বের করে দিয়েছে তার বাবা, ব্যাপারটা একটু সহানুভূতির সাথে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, এই অনুরোধ আপনাকে আমরা করছি। এত কিছু হইতে হবে ফ্যামিলি, মানে ফ্যামিলি বলতে গার্ডিয়ান যারা আছে, মা বাবা ভাই, তারা একটু যোগাযোগ করা উচিত ছিল আমার সাথে বা আমার ফ্যামিলির সাথে। আপনি প্রথম থেকেই তো খাপছাড়া ভাবে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করেছেন, আপনি প্রথম থেকেই তো ভুল করেছেন। আপনি প্রথমে বিয়ে করেছেন, বিয়ে করে পরবর্তীতে অস্বীকার করে আরেক বিয়ে করেছেন, মানে যোগাযোগ করার অবস্থা কিন্তু আপনিও রাখেন নাই, এটাও আপনাকে মানতে হবে। আপনি যদি প্রথম চান্সে আপনার প্রথম স্ত্রীর বাসায় এসে তাকে তার ফ্যামিলির কাছে সবকিছু ঠিকঠাক করতেন, সেটা আপনি তখন করেন নাই। আপনার পরিবারের চাপ ছিল, আপনার মা চাচ্ছিল না শাহিনাকে, এটাও সত্য, এটা আপনাকে মানতে হবে, যার কারণে আপনি অনেক কিছু গুবলেট করে ফেলেছেন। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, আইন মোতাবেক আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা সবাইকে আসলে মেনে নিতে হয়, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে শাহিনার বর্তমানে যে পরিস্থিতি, আপনি একটু তার পাশে দাঁড়াবেন, একটু তাকে দেখাশোনা করবেন, তার জীবনটাকে একটু গোছানোর চেষ্টা করবেন, যেহেতু আপনার আশাতেই কিন্তু সে বাড়ি ছেড়েছে বা বাড়ি ছাড়তে হয়েছে, আপনার কারণেই সে বেঘর হয়েছে। তো এইসব জিনিস বিবেচনা করে তাকে একটু সহানুভূতির সাথে দেখবেন। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব, যতটুকু হেল্প লাগে আমি করবো। আপনাকে নাকি মাঝখানে তার বাসায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে, আপনি মনে হয় যান নাই? হ্যাঁ হ্যাঁ, ওর স্ত্রী আমাকে থ্রেট দিয়েছে যে আসলে মানে অনেক নোংরা কথা বলছে। আমরা সায়নার জন্য দোয়া করি, শুভকামনা জানাই, সে এই পরিস্থিতি থেকে নিজের উত্তরণ ঘটাবে, পড়াশোনায় মনোযোগী হবে। আর রাকিবুলকে আমরা অনুরোধ করেছি এই ব্যাপারটা যেন একটু সেটেল ডাউন করে, আইনার দিকটা চিন্তা করে। এখন বাদ বাকি সিদ্ধান্ত তাদের জীবন, আইন মোতাবেক তারা একটা কিছু করবেন, আমরা এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।